ছটায় ঔজ্জ্বল্য ও মহিমায় বাঙালির জাতিসত্তার গৌরবান্বিত। রবীন্দ্রনাথের প্রাসঙ্গিকতা যুগে যুগে সময়ের সাথে রাজনৈতিক বা ভৌগোলিক বিভাজনের পরেও ভবিষ্যৎকালে সাংস্কৃতিক উত্তরণের রূপরেখাটি তৈরির ক্ষেত্রে সমকালীন, এবং সেটা তিনি করে গেছেন তার গান, নাটক তো বটেই, শিক্ষা, ভাষা, শিল্প, জীবনচর্চা সহ প্রতিটি গুরুত্বপূর্ণ ও খুঁটিনাটি বিষয়ে লেখনী চালিয়ে কর্মযজ্ঞে যুক্ত হয়ে আগামী প্রজন্মের মানবিক অনুসম্পন্ন সৃজনশীল মানুষ তৈরির প্রয়াস হিসাবে ব্রহ্মবিদ্যালয় ও বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেছে। কিছু কথা বলবো যেগুলি তার লেখা নেই, মানে তিনি কিভাবে লিখতেন তার সেই সম্পর্কে বহু গবেষকদের গবেষণায় উঠে এসেছে, বহু অজানা তথ্য। কিভাবে লিখতেন আমাদের গানের কবি? ভোর 4টে উঠে তিনি লেখা শুরু করতেন, বাড়ির মধ্যে ঘর বদল করতেন, কিছু কিছু ক্ষেত্রে আসবাবপত্রের স্থান পরিবর্তন করতেন। সাধারণত কোনো ছোট ঘরে তিনি লেখা পছন্দ করতেন। তার কথা অনুযায়ী ওতে মন সংগ্রহতে জমাট বেঁধে থাকে, এমনকি ব্যবহৃত খাতা পেন্সিলগুলো কিন্তু পাল্টে পাল্টে লিখতেন। নিজের লেখা সম্পর্কে বলতে গিয়ে কবি বলেছেন, একটা লেখা যতক্ষণ চলতে থাকে ততক্ষণ মনটা বেশ গুছিয়ে থাকে, সেটা শেষ হওয়া মাত্রই আবার একটা নতুন বিষয়ের অন্বেষণে নিতান্ত দিশাহারার মতো, লক্ষ্মী ছাড়ার মতো চারদিকে ঘুরে বেড়াতে হয়। খাতায় লিখতে শুরু করেন রবীন্দ্রনাথ ঠিক 7 বছর বয়সে। তখন তিনি নর্মাল স্কুলের ছাত্র। নীল কাপড়ের একটি ফুলস্কেপ খাতা তিনি উপহার হিসাবে পেয়েছিলেন। সেই খাতাতেই তিনি পেন্সিল দিয়ে পদ্য লেখা শুরু করেন। প্রথম দেখিয়েছিলেন বড়দাদা সোমেন্দ্রনাথকে। সোমেন্দ্রনাথ তাকে অনুপ্রাণিত করেন। ন্যাশনাল পেপার পত্রের সম্পাদক নবগোপাল মিত্র এই কবিতা দেখে ভূয়সী প্রশংসা করেছিলেন। আবহাওয়া, ঋতু পরিবর্তন ইত্যাদি কোনোটাই কবির সাহিত্য চর্চায় কিন্তু কখনো ব্যাঘাত ঘটাতে পারেন। এমনকি কেউ যদি তার সাথে দেখা করতে আসতেন, কবি কিন্তু বেশ কিছুক্ষণ তার সাথে গল্প করে আবার লিখতেন। সাহিত্য জীবনের অনেকটা সময় তিনি কাটিয়েছেন সুর ও সঙ্গীতে আচ্ছন্ন হয়ে। মজার ব্যাপার হচ্ছে, তিনি স্নানের সময় গুনগুন করে গান করতেন এবং এভাবেই তিনি বহু বিখ্যাত গান রচনা করেছিলেন। কবির জীবনে শিলাইদহ পর্বটি ছিল বেশ গুরুত্বপূর্ণ। কবিপুত্র রথীন্দ্রনাথের কথায় তার বাবার পদ্য এবং পদ্য দুই রকম লেখার উৎসই কিন্তু খুলে গিয়েছিল শিলাইদহ, যেরকম তার অন্য কোথাও হয়নি। এই সময়টা তিনি অনেক গল্প, কবিতা, প্রবন্ধ ও গল্প লিখে গেছেন। একদিনের জন্য কলম বন্ধ হয়নি। কবি বিলাত যাওয়ার আগে তার মেজদাদা সত্যেন্দ্রনাথের বাড়িতে বেড়াতে গেলেন। সত্যেন্দ্রনাথ তখন আহমেদাবাদের জজ, থাকতেন সবরমতী নদীর তীরে এক রাজকীয় প্রাসাদে। 17 বছর বয়সী রবীন্দ্রনাথ চাঁদের আগে ছাদে বসে নিজের সুরের প্রথম গানগুলি রচনা করলেন। এখানে আনা তটকর নামে একটি মারাঠি মেয়ের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে। এই ব্যর্থ প্রণয়ের ছায়া পড়েছিল 1884 সালে প্রকাশিত তার নলিনী নাট্যকাব্য। কবি কাহিনী রবির প্রথম কাব্যগ্রন্থ। এছাড়া বিবাহিত রবীন্দ্রনাথের যতীন্দ্রনাথ ঠাকুরের পত্নী কাদম্বরী দেবীর সঙ্গে সম্পর্কের রসায়ন গবেষকদের গবেষণার বিষয়, এ কথা আমাদের সকলেই জানি। 1874 সালে প্রথমবার বাবার সঙ্গে শান্তিনিকেতন আসেন রবীন্দ্রনাথ। গাছের ছায়া বসে কবিতা লিখতে শুরু করেন। পৃথ্বীরাজের পরাজয় শিরোনামে বীর রসাত্মক কবিতাটি ওই সময় বিখ্যাত। এই কবিতাটি কবি লিখতে সময় লেগেছিল মাত্র 7 দিন। এইভাবে দীর্ঘ জীবনের ব্যথা, বেদনা, সাংসারিক যে দায়িত্ব, জমিদারির তদারকি, সব রকম শান্তি নিরলসভাবে লিখতেন আমাদের বিশ্বকবি। এ এক অখণ্ড মানবতার নিদর্শন। মানুষের দৃষ্টিভঙ্গি নিয়ে তিনি মিশতে চেয়েছিলেন মানুষের মধ্যে। সারা জীবন গিয়েছিলেন মানুষের জয়গান, জীবনের জয়। আমি কবি গুরুর জীবনের কিছু অজানা দিক, জানা অজানা হয়তো অনেকেই জানেন, সেগুলি তুলে ধরলাম। আর সবশেষে আমার নিজের লেখা স্বরচিত আরেকটি ছোট্ট কবিতা কবিগুরুর উপরে, সেটি পাঠ করে আমি
আমার বক্তব্য শেষ করব। কবিতা অনুভবে রবীন্দ্রনাথ। তোমার বাড়ি তারার দেশ, আমার গভীর মনোনিবেশ। খোলা গীতাঞ্জলির পাতায় ঋণ ঋণিয়ে সুরের দেশ। মনের মাঝে শিলং পাহাড়, মনের মাঝে শিলাইদহ, মনের মাঝে অমিত্রে আর লাবণ্যরা অহরহ। তোমার ছিল সহজ পাঠ, তোমার ছবি আমার ঘর। ভুবন ডাঙ্গার মাঠের পাশে কাশ ফুলেদের স্বয়ংবর। তুমি যে আজ আবহমান, তোমার জন্য সৃষ্টি সুখ। ক্লান্ত বিকেল, শিউলি সকাল, তোমার জন্য হোক উন্মুখ। তুমি যে আজ আবহমান, তোমার জন্যই সৃষ্টি সুখ। ক্লান্ত বিকেল, শিউলি সকাল, তোমার জন্য হোক উন্মুখ। ধন্যবাদ।